জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। ফের ভারী বর্ষণ ও ঢলের জলে লক্ষ্মীপুর, কুমিল্লা সহ নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার পানি বাড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। 3 জেলা মিলিয়ে 32 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করেছে। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধের সংকটও। নতুন করে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হয়েছে। সদর উপজেলার 21টি ইউনিয়নের মধ্যে 19টি ইউনিয়ন পানিতে তলিয়েছে। জেলায় প্রায় 9 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। কিন্তু বন্যায় সড়ক তলিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালীতে ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির চাপে সকাল 10টায় কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটর ভেঙে যায়। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে বিপর্যয়ের শঙ্কায় স্থানীয়রা। জেলাটিতে অন্তত 20 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এদিকে কুমিল্লাতেও বন্যার ভয়াবহতা বাড়ছে। সালদা ও ঘুংঘুর নদীর পানি বেড়ে নতুন করে তলিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা। জেলার 14টি উপজেলা প্লাবিত হয়ে প্রায় 13 লাখ মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির সাথে দেখা দিয়েছে ওষুধের সংকট। তবে ফেনী শহর সহ ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার পানি কমায় আশ্রয় কেন্দ্র ছেড়ে অনেকেই ঘরে ফিরছেন। সবাই অসুস্থ, এখানে পানি কমর ফিনতে গামছা ফিনতে যাইতেছি। যদি যদি আপনার কিছু একটু সাহায্য করেন আমরা বাঁচতে পারবো, নাহলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের। আর ধরুন আশ্রয় কেন্দ্র এই পর্যন্ত অন্তত 70-80 ফ্যামিলি ঢুকিয়েছে। এক রুমে অন্তত 4-5 জন ফ্যামিলি আছে। মানুষ যে একটু শুইবে বসবে কোনো ব্যবস্থা নেই। আশ্রয় কেন্দ্র, স্কুল, মাদ্রাসা ধরে না, এত মানুষ। কোনো মানুষ এখানে আসতেছে না, কোনো কিছু সাহায্য নিয়ে এখানে আসতেছে না। এই প্রথম আমরা এখানে ঢুকেছি। বন্যার তীব্রতা ভয়াবহ হলেও জনগণ সঙ্গে থাকলে সব সমস্যা সমাধান করা সম্ভব, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ এবং ওষুধ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রাণ ওষুধের কোনো অভাব হবে না। অনেক জায়গায় যেতে সমস্যা হচ্ছে, তাই ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। এই অসুবিধা বেশি সময় থাকবে না। জনগণ সাহায্য করলে প্রশাসন সব জায়গায় পৌঁছে যেতে পারবে। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে। আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। আর আপনারা যদি জনগণ যদি সব সাহায্য সহযোগিতা করে, অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় পৌঁছে যেতে পারবে। সোমবার ফারাক্কা বাঁধের 109টি জল কপাটের সবগুলো খুলে দিয়েছে ভারত। বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে গঙ্গা নদীর উচ্চ অববাহিকায় অতিবৃষ্টির পর খুলে দেওয়া হয় বাঁধ। স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ 18 বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গার নিমমিতা, নূরপুর, গিরিয়া, জঙ্গিপুর সহ কমপক্ষে 4টি পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। বাঁধ প্রকল্পেও পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সেকেন্ডে 11 লাখ ঘনফুট পানি ছাড়া হয় ফারাক্কা থেকে। এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। যদিও যে পরিমাণ পানি ছাড়া হয়েছে তাতে নিম্নাঞ্চলে পানি বাড়বে না বলে দাবি কর্তৃপক্ষের। গঙ্গার অন্যতম প্রধান শাখা নদী ভগীরথীতেও অন্তত 4টি পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়েছে। পানির চাপ ব্যাপক বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই ফারাক্কার জল কপাট খুলে দিতে হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবহিত করা হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। नहीं, अभी तो कल का जो फिगर था वो 11,33,000 क्यूसेक जा रहा था, क्योंकि जो जितना नीचा ऊपर से आता है अपस्ट्रीम से वो 40,000 माइनस करके जो कैनल में जाता है, बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है। उसमें होल्ड करने का कोई तरीका नहीं है। और इस वजह से कोई इरोजन का, ये बैरेज के वजह से इरोजन डाउनस्ट्रीम में या अपस्ट्रीम में उसका कोई रीजन नहीं है, उसका कोई ऐसा कोई स्टडी नहीं है कि बैरेज की वजह से इरोजन होता है। ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হলেও দেশের উত্তরাঞ্চলের বন্যার শঙ্কা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। বছরের এই সময়ে এটি স্বাভাবিক ঘটনা বলেই জানান তারা।
আগামী 2-1 দিনে বড় ধরনের কোনো আশঙ্কার কিংবা ভয়াবহতার কোনো বিষয় নেই, এবং যদি পরবর্তীতে কোনো ভয়াবহ বন্যা আসে কিংবা সেটা হচ্ছে আমাদের ফ্লাড ফোরকাস্টিং নিয়মিত মনিটর করছে, আমরা সে পূর্বাভাস পেয়ে যাব। যেহেতু দেখছি যে গঙ্গা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দেশের উজানেও আমাদের গঙ্গা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বর্তমানে স্থির পর্যায়ে আছে, তো সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আগামী 4 থেকে 5 দিনে তো উল্লেখযোগ্য পানি বৃদ্ধির সম্ভাবনা নেই এবং এর ফলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকিও আমরা লক্ষ্য করছি না। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় শিক্ষার্থী আহতের ঘটনায় পল্টন, শাহবাগ, রমনা ও বিমানবন্দর থানায় সোমবার 4টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 426 জনকে। আসামিদের মধ্যে 375 জন আনসার সদস্যকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলার এজাহার 4 থানায় সর্বমোট 426 জনকে নামীয় আসামির পাশাপাশি 5 থেকে 8,000 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার সচিবালয়ে 2 জন উপদেষ্টা সহ কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থী জড়ো হয়ে উপদেষ্টা ও সমন্বয়কদের মুক্ত করতে সচিবালয়ে গেলে আনসার সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন অনেক শিক্ষার্থী। ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক। এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি একথা জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রোববার সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত হয়ে 60 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যান। এর মধ্যে 50 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফেরত গেছেন, বাকিরা হাসপাতালে ভর্তি। তাদের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর অবস্থার উন্নতি হয়েছে। এ সময় আইন উপদেষ্টা বলেন, যারা ষড়যন্ত্র করবে তারা কোনোভাবেই সফল হবে না। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন, আমরা তো আলাপ করতে রাজি না। আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে ওনারা ব্যর্থ হয়েছেন, তা তো না। জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেব। ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলছেন, অন্তর্বর্তী সরকারের পথ চলাকে কেউ বাধাগ্রস্ত করলে ছাত্র জনতা রুখে দেবে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সমন্বয়করা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের বৈষম্যের শিকার সবার দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তবে দাবি আদায়ের নামে জনগণ সরকারের ক্ষতি করতে চাইলে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র জনতা। তারা বলেন, সচিবালয় অবরুদ্ধ করে মূলত দেশকে অবরুদ্ধ করতে চেয়েছিল আনসার বাহিনীর বিপথগামীরা, যেখানে জড়িত ছিল আওয়ামী লীগের দোসররা। স্বৈরাচারের দোসরদের উৎপাটন করার আহ্বান জানান তারা। সার্জিস আলম বলেছেন, যারা ছাত্রদের ওপর হামলা করেছে তাদের বহিষ্কার করতে হবে। অসংখ্য 5-6টা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমাদের অর্ধশতাধিক ভাই আহত। ঢাকা মেডিকেলে আমাদের প্রায় 20 জন ভাই ভর্তি রয়েছে। 2 জন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়েছে।
রাজধানীর উত্তর এলাকার বাসা থেকে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সোমবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসানুল হক ইনুকে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কাছে নেওয়া হয়েছে, তবে তাকে কবে আদালতে তোলা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। 10 দলের অন্যতম শরিক দল জাসদের সভাপতি ইনু বিগত আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে হুকুমের আসামি হিসেবে দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানার উপর 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক 3 আসামিকে আদালতে হাজির করেন। শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। গোলাপেরও 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। প্রথমে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত। এরপর 3 আসামির রিমান্ডের বিষয়ে শুনানি হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত গোলাপের 7 দিন এবং শাকিল আহমেদ ও ফারজানা রূপার 5 দিনের রিমান্ড আদেশ দেন। 3 জন আসামির জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যা মামলার মধ্যে ষড়যন্ত্র, নির্দেশদাতা, মদতদাতা, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এটা একটা বিষয় আছে। এই বিষয়ে এই মামলার এই আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে এটা সম্পৃক্ত এবং প্রতিমান। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেন। রাষ্ট্রপতি আশা করেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি আরও বলেছেন, অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। সংবিধান সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সহনশীল আচরণ করতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বন্যা কবলিত এলাকার লোকজন মানবতর জীবনযাপন করছে। অসহায় এসব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য, পানি ও ঔষধ সহ বহুমুখী সহায়তা প্রয়োজন। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ধর্মীয় নেতারা। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঘণ্টাখানেকের সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ আরও অনেকে। রেওয়াজ অনুযায়ী ধর্মীয় উৎসব বা বিশেষ দিনে সরকার প্রধানের কার্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে থাকেন তারা। তারই ধারাবাহিকতায় সোমবার আজ শুভেচ্ছা বিনিময় করেন ধর্মীয় গুরুরা। প্রতিবারই
জন্মাষ্টমী ঘিরে থাকে নানা আয়োজন। তবে এবার বন্যায় দুর্গতদের কথা বিবেচনা করে সীমিত পরিসরে আয়োজন রাখা হয়েছে। আর এখান থেকে সাশ্রয় হওয়া অর্থ দেওয়া হবে বন্যার্তদের ত্রাণ তহবিলে। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে সনাতন ধর্মাবলম্বীরা। পলাশী মোড় থেকে র্যালিটি শুরু হয়েছে। সোমবার বিকেল 4টা থেকে শুরু হওয়া র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে পলাশীতে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার নিজেরাই সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত বলে তাদের ওপর হামলার বিচার করেনি। নতুন বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদা নিয়ে চলবে। এরপর প্রদীপ জ্বালিয়ে র্যালির উদ্বোধন করেন তথ্য ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা। র্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি সুন্দর বাংলাদেশ চান তারা। গত 53 বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় খুবই ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করব, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দ্রুতই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা জরুরি বলে মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সোমবার এক স্মরণ সভায় মির্জা ফখরুল বলেছেন, নির্বাচন আয়োজনে যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। আরও বলেন, পরাজিত শক্তি নানা রূপে ফিরে আসছে, তাই জনগণকে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, প্রশাসনে এখনও যারা আওয়ামী সরকারের মদতপুষ্ট আছে তাদের অপসারণ করতে হবে। এ সময় উল্লেখ করেন, না জানিয়ে বাঁধ খুলে দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ভারত। এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। তিনি বলেছেন, কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুকের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। বলেন, কত দ্রুত দেশে সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিতার সরকার আসবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছে ব্রিটেন হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এসবের পাশাপাশি আগামী দিনের যুক্তরাজ্যের সাথে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন। আমাদের গুম, খুন, হত্যা, মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনায় এসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনায় আসছে। সকলকে সাথে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূয়াপুরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত পলাশের
পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নিহতদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে, যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের কবর জিয়ারত শেষে ভূঁইয়াপুর বাস স্ট্যান্ডের জনসভায় যোগ দেন তিনি। প্রকৃত স্বাধীন, সার্বভৌম এবং প্রকৃত গণতান্ত্রিক দেশ যাতে আমরা বিনির্মাণ করতে পারি তার সন্তানের জন্য, সেই জন্য আমরা দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করি এবং আমরা অঙ্গীকার আবদ্ধ শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য, যে বাংলাদেশে সবারই মানবাধিকার, সমস্ত সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতির উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দায়িত্বশীল ও গ্রহণযোগ্য বক্তব্য দিয়েছেন। তিনি জাতিকে আশার আলো দেখিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। সোমবার আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে যান তিনি। বলেন, সচিবালয়ের সামনে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ওপর হামলা করে অন্যায় করেছে। একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। তারা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাহলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে পঞ্চম দিনের মতো টিএসসিতে নগদ টাকা সহ বিভিন্ন পণ্য ত্রাণ হিসেবে সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সন্ধ্যা পর্যন্ত 85,68,000 কোটি টাকা আর ব্যাংকিং চ্যানেলে টাকা এসেছে 24 লাখ টাকা। সোমবার সকাল 9টার পরপরই টিএসসি খুলে দেন স্বেচ্ছাসেবকরা। তবে 10টার পর থেকে নগদ টাকা, খাবার, স্যালাইন, কাপড়, শুকনো খাবার, খেজুর, পানি, নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক পণ্য নিয়ে হাজির হতে থাকেন রাজধানীর বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষ। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসে সহায়তা। টিএসসির পাশাপাশি ডাকসুর ক্যাফেটেরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে এই ত্রাণ সংগ্রহ করা হয়। প্রত্যন্ত গ্রাম এলাকার স্কুলের বাচ্চাগুলো ওদের টিফিনের টাকা বাঁচিয়ে একটা অংশ এবং স্কুলের পক্ষ থেকে একটা বড় পরিমাণ ডোনেশন পাঠানো হয়েছে। বিবেকের কারণে এখানে আসছি, কিছুটা তাদের এখানে হলো সহযোগিতা করার জন্য। যখনকার আমি দেখি যে আমারই সমবয়সী কেউ এভাবে কষ্ট করছে, তখনকার নিজেকে বাসার মধ্যে আটকে রাখাটা সম্ভব না। দিনকে দিন আমাদের পরিমাণ বাড়ছে এবং বাংলাদেশের সকল মানুষের যেই সহযোগিতার যেই হাত বাড়িয়েছে বা পুরো বাংলাদেশকে রক্ষা করার জন্য, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল। বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে $1 লাখ অনুদান দিয়েছে চীন। বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাস রেড ক্রস সোসাইটি অব চায়নার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই অনুদান দেওয়া হয়েছে। সোমবার সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বিডিআরসি এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এমইউ কবির চৌধুরীর কাছে অনুদান হস্তান্তর করেন। এই সময় চায়না রেড ক্রস ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কবির চৌধুরী বলেছেন, অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল আজ ভয়াবহ আকস্মিক বন্যায় আক্রান্ত। বন্যা কবলিত এলাকাগুলোর হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল মাঠ পর্যায়ে উদ্ধার, ভ্রাম্যমাণ মেডিকেল সার্ভিস প্রদান ও শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ খাবার পানি বিতরণের মধ্য দিয়ে দুর্গত মানুষকে সাহায্য করছে। রাষ্ট্রদূত ইয়াওয়েন বন্যায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবার, আহত ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে আমরা মর্মাহত। চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। The Chinese Red Cross Society decided to donate $100,000 to the Bradley organization, the Red Crescent Society of Bangladesh. China is a long trusted and very
faithful and very long continued forever friend of Bangladesh, and they have come very forward not only to Bangladesh Red Crescent Society but also the government of Bangladesh. They are helping. ফেনী ও মৌলভীবাজার জেলার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার ২৬ আগস্ট ২০২৪ দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার কার্য, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে কোস্টগার্ড। এই ধারাবাহিকতায় বন্যা দুর্গত ফেনীর ফুলগাজী ও মৌলভীবাজার জেলার চাঁদপুর গুজারাই এলাকায় কোস্টগার্ড মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদানের পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে কোস্টগার্ড। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ২২ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার সন্ধ্যা ৭টা ৫ ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাতে খবর পাওয়ার পর একে একে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ভেতরে কেমিক্যাল, রাবার, টায়ার ও টায়ার তৈরির কাঁচামালের মতো প্রচণ্ড দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। নিয়ন্ত্রণে এলেও আগুন পুরোপুরি নিভে যেতে সময় লাগবে আরও। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভেতরে প্রবেশ করা এখনও সম্ভব না হওয়ায় হতাহতের কোনো তথ্য আপাতত নেই, কিন্তু স্থানীয় অনেকের অভিযোগ আগুনের ভেতরে আটকা পড়েছে তাদের স্বজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববারে কারখানায় লুটপাট করতে গিয়ে আগুনে আটকা পড়ে কয়েকশো নারী পুরুষ। লুটপাটকারীদের দুটি পক্ষ হওয়ায় এক পক্ষ কারখানার গেইটে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছি সন্ধ্যা ৭টা ৫। আমরা আশা করছি আগুন আর আশেপাশে ছড়ানোর তেমন সম্ভাবনা নেই, তবে সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের আরও বেশ কিছু সময় লাগবে, কারণ এটা আপনারা জানেন যে টায়ারের আগুন, রাবার, প্লাস্টিক ইত্যাদির আগুন, যার কারণে আগুনটা এখনও ভেতরে অনেক দাহ্য পদার্থ রয়েছে এবং আগুনটা নিভাতে আরও বেশ কিছু সময় লাগবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার কারণে ৪ দিন বন্ধ থাকার পর সোমবার রাত থেকে ঢাকা চট্টগ্রাম রুটে পুনরায় ট্রেন চালু হয়েছে। রাত 11:30টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তনগর ট্রেন তুর্না এক্সপ্রেস। এরপর রাত 11:15টায় চট্টগ্রাম ছেড়ে গেছে ঢাকাগামী চট্টগ্রাম মেইল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকটি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। তবে সকালে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও দুপুরে ঢাকাগামী গোধূলি এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। বন্যায় ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত অংশে 2টি রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় রেল সেতুর ওপর পর্যন্ত পানি উঠেছিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, 2টি ট্র্যাকের মধ্যে বন্যার স্রোতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন ট্র্যাক তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়। ট্র্যাক 2টি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। বন্যার কারণে টানা 5 দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। সোমবার দুপুর 12:15 থেকে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, গত 21 আগস্ট আখাউড়া উপজেলার 40টির বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়। এছাড়া পানিতে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এতে বন্ধ হয়ে পড়ে যাত্রী পারাপার কার্যক্রম। পরে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর ঢাকা থেকে একটি কারিগরি দল কারিগরি ত্রুটি সরানোর পর শুরু হয় যাত্রী পারাপার। এদিকে যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রতিদিন অন্তত 4 লাখ টাকার রাজস্ব হারিয়েছে সরকার। সাভারে বন্ধ কারখানা খুলে দেওয়া সহ
বেশ কিছু দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা। এতে প্রায় 2 ঘন্টা যানজট ভোগান্তিতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সড়কটিতে চলাচলরতদের। সোমবার সকাল 11টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় ডংলিয়ান কারখানা শ্রমিকরা। এতে করে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হওয়ায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, বেশ কয়েকটি দাবি কারখানার কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়, কিন্তু কোনো দাবি মানতে রাজি নয় কর্তৃপক্ষ। বিশেষ করে কারখানায় মোবাইল ব্যবহার করতে না দেয়ায় ক্ষোভ জানান তারা। এ কারণে গ্রামে পরিবারের কেউ মারা গেলে বা কোনো জরুরি তথ্য জানানোর থাকলে তা সম্ভব হয় না। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক খবর। কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে আরও বেশি উত্তাল পশ্চিমবঙ্গ। রোববার রাতে মশাল জ্বালিয়ে সমাবেশ করেছেন ভারতীয় নারীরা। একই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে। মুখ্যমন্ত্রী সোমবার নিজে ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে মঙ্গলবার নবান্ন অভিযানে গণ অভ্যুত্থানের আলটিমেটাম দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। হত্যাকাণ্ডের প্রথম দিন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথ্য প্রমাণ লোপাটের কাজ করে যাচ্ছে বলেও অভিযোগ করে আসছে বিরোধী দলের বিভিন্ন নেতাসহ ছাত্র সমাজ ও সাধারণ জনতা। এদিকে হত্যা মামলা সহ আরজি করের সদ্য সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিকেল বর্জ্য বিক্রি সহ একাধিক দুর্নীতি অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রোববার ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়েছে কয়েক গুণ। এদিন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ ও তাদের মিত্র গোষ্ঠীর মিলিয়ে 3 যোদ্ধা এবং হিজবুল্লাহর হামলায় 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে গাজায় যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত 702 সেনা হারিয়েছে ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকি দিয়ে বলেছেন, লেবাননে হিজবুল্লাহর উপর হামলার গল্প এখানেই শেষ না। অন্যদিকে রোববারের হামলার মাধ্যমে ইসরায়েলের ক্ষয়ক্ষতি যাচাই বাছাই করছে হিজবুল্লাহ। ফলাফল সন্তোষজনক না হলে ফুয়াদ শুকারকে হত্যার প্রতিশোধে অন্য সময় আবারও হামলা চালানোর আভাস দিলেন হিজবুল্লাহর মহাসচিব নাসরুল্লাহ। এতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কাজ শুরু করেছে বলে দাবি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। উত্তর কোরিয়ার দেশীয়ভাবে তৈরি আত্মঘাতী ড্রোনের সক্ষমতা পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এ তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার একাডেমিক অব ডিফেন্স সায়েন্সের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন ড্রোনের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষায় ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুকে ঠিকঠাকভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়। এরপর তিনি এ ধরনের আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। সামরিক বাহিনীকে আরও শক্তিশালী ও সুসজ্জিত করার আহ্বান জানিয়েছেন। এক্স আকৃতির ডানা সহ সাদা এই ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অস্ট্রেলিয়ায় কর্মঘণ্টার পর অফিসিয়ালি যে কোনো বার্তা কর্মীদের উপেক্ষা করার অধিকার দিয়ে একটি আইন পাশ করা হয়েছে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়াতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ান কর্মীরা এখন থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোর বেলায় অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার ইমেইল বা ফোন কলের উত্তর না দিলে শাস্তির আওতায় পড়বেন না। নতুন এই নিয়ম স্থানীয় সময় সোমবার থেকে কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে এই আইনের ফলে কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং ব্যক্তিগত জীবন স্বাচ্ছন্দ্যময় হবে। ডিজিটাল প্রযুক্তির উন্নতিতে এ সমস্যা পুরো বিশ্বেই প্রকট আকার ধারণ করেছে। কর্মঘণ্টার বাইরে ইমেইল, SMS, ফোন কল বিশ্বব্যাপী স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি বাদ যায় না ছুটির দিনও। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মহাসড়কে বন্দুকধারীর গুলিতে 23 জন নিহত হয়েছে। সোমবার রাতে মহাসড়কে তল্লাশির নাম করে গাড়ি থেকে যাত্রীদের
জোরপূর্বক নামিয়ে তাদের গুলি করা হয়। বেলুচিস্তান প্রদেশের এই স্থানটিতে নিরাপত্তা বাহিনীর সাধারণ সময়েই জাতিগত ও বিদ্রোহী গোষ্ঠীদের সহিংসতা সামাল দিয়ে আসছেন। এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। এতে জড়িত ছিলেন 30 থেকে 40 জন। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীটি সাধারণ পোশাকধারী সেনা কর্মকর্তাদের খোঁজ করছিলেন। সন্ত্রাসী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রতিপক্ষের কৌশল ও উইকেট বিবেচনা করে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে সুশৃঙ্খল ড্রেসিং রুম ও মাঠের খেলায় পূর্ণ স্বাধীনতা পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো সফলতা পেয়েছে টাইগাররা, এমনটাই বলছেন বিসিবির এই কর্তা। আগামী 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। নাজমুল আবেদিন ফাহিমের প্রত্যাশা, সে ম্যাচেও এমন পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে নাজমুল হোসেন শান্তর দল। টি-20 বিশ্বকাপে পাকিস্তান নারী দলকে নেতৃত্ব দিবেন বোলিং অলরাউন্ডার ফাতিমা সানা। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে পিসিবি বলছে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের জন্য ফাতিমা সানাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। 22 বছর বয়সী ফাতিমা পাকিস্তানের হয়ে 41 ওয়ানডে এবং 40টি টি-20 ম্যাচ খেলেছেন। এর আগে পাকিস্তানের উদীয়মান এবং ঘরোয়া দলের নেতৃত্ব দিয়েছেন। 2023 সালের ডিসেম্বরে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ের ম্যাচেও দলের নেতৃত্ব ছিলেন ফাতিমা সানা। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নারী টি-20 বিশ্বকাপের আসর বসে সংযুক্ত আরব আমিরাতে। আগামী 3 অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।